নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডক্টর প্লাসের একটি বিশেষ অনুষ্ঠান। এবং মূলত যাদের প্রেগনেন্সি আছে বা যারা কনসিভ করতে চলেছেন, বিশেষত আজকের প্রোগ্রাম বেসিক্যালি হচ্ছে গায়ানো সম্পর্কিত আমরা আলোচনা করব এবং সেক্ষেত্রে তার প্রপার ট্রিটমেন্ট কি হতে পারে, অন্তরায় কি হতে পারে, সমস্যা যদি কিছু আসে তাহলে সেটা কি হতে পারে আমরা আলোচনা করব এই বিষয়ে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এমএস গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিক্স ডাক্তার জ্যোতিষ্ক ঘোষ। আমি স্বাগত জানাবো ডাক্তারবাবুকে আজকের অনুষ্ঠানে। এবং প্রথমেই এটা বারবার আমরা শুনে এসেছি পলিসিস্টিক ওভারি কথাটা, এটা কি সব থেকে আগে আমাকে এটা একটু মানে যারা আমাদের দর্শক রয়েছেন তারা জানতে চান যে রোগটা কি এবং কাদের হতে পারে এটা। পলিসিস্টিক ওভারি মানে পলি কথার অর্থ হচ্ছে মিনি বা অনেকগুলো, পলিসিস্টিক মানে অনেকগুলো সিস্ট। ওভারি মানে ওভারি বা ডিম্বাশয় আমাদের যে মহিলাদের একটি অঙ্গ, এই দুটো করে থাকে সংখ্যায় ইউটেরাসের দুপাশে, তাতে অনেকগুলো সিস্ট হওয়াকে পলিসিস্টিক ওভারি বলে। টিপিক্যালি এর কিছু ফিচার্স আছে। এই সিস্টগুলো 2 থেকে 8 মিলিমিটারের মধ্যে ডায়ামিটার হয় বা সংখ্যায় 10 থেকে 12 বা তার বেশি হয়, এবং এগুলো কিন্তু সাইজে কমই থাকে এবং এদের একটু সিচুয়েশনও একটা স্পেসিফিক সিচুয়েশন আছে। এটা ওভারির ধার বা পেরিফেরি বরাবর এগুলো অবস্থিত হয়। এই জিনিসটাকেই বলে পলিসিস্টিক ওভারি। আচ্ছা, বেশ। কাদের হতে পারে এই ধরনের, নাকি যে কারোর হওয়ার সম্ভাবনা? এটা মেইনলি হয় হচ্ছে টিনেজ গ্রুপে, মানে 13 থেকে 19 এই বয়সী মেয়েদের ক্ষেত্রে এটা খুব বেশি। তার সাথে এখন দেখা যাচ্ছে, এখন কিন্তু একটু আগে একটা আমাদের কনসেপ্ট ছিল যেটা একটু হায়ার এজ গ্রুপে আমরা পাবো না, কিন্তু তখন আমরা ছোটোবেলায় যখন ছাত্রাবাসে ছিলাম তখন ভাবতাম যে এটা 35 বা 30-র ওপরে গেলে এই রোগটা অত বেশি হবে না। কিন্তু এখন আমরা দেখছি আমাদের এখন কিন্তু আমরা ওই এজ গ্রুপেও এগুলো অনেক পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এর কারণটা কি ডাক্তারবাবু যদি আমরা? হ্যাঁ, কারণ বলতে পলিসিস্টিক ওভারি কিন্তু একটু মডার্ন এজ ডিজিজ, মানে এই আধুনিক জীবনযাত্রার ফসল কিছুটা বলতে পারি। এটা কিন্তু কিছুটা হলেও শহরের জীবনযাত্রায় কিন্তু এটা আরও বেশি হয়, মানে আমাদের শহরে প্র্যাকটিসে এটা অনেক আমরা বেশি পাই। এটার কারণ বলতে মেইনলি আমি যেটা আইডেন্টিফাই করব সেটা হচ্ছে আমাদের মডার্ন লাইফস্টাইল বলতে কি, এই যে সিডেন্টারি লাইফস্টাইল, আমাদের এক্সারসাইজ না করা, বেশি ফিজিক্যাল মুভমেন্ট কমে যাওয়া, আমাদের সব কিছুই এখন আমরা মেশিন দিয়ে করছি, সব কিছুই আমাদের হাতের কাছে হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু নিজেদের হাত পা প্রায় নাড়াতে হচ্ছেই না, মানে দৈহিক কষ্টটা অনেক কম হচ্ছে। এর সাথে আরেকটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের যে চেঞ্জ, এই যে এত বেশি আমরা ফাস্টফুড খাই, এই যে পাড়ায় পাড়ায় এত বেশি ফাস্টফুডের দোকান, একদম চিকেন, ফুচকা, চাউমিন, বিরিয়ানি, এগরোল, মোগলাই, আরও বলে শেষ করা যাবে না, আরও অনেক কিছু আছে। হ্যাঁ, এইগুলোর যে এত বেশি এবং যে হারে আমরা এগুলো কনজামশন করছি, যে কিছু হলেই একটা ফুচকা খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, চাউমিন খাচ্ছি, রোল খাচ্ছি, এগুলো এত বেশি কনজামশন করার জন্য কিন্তু আমাদের শরীরে যে নর্মাল ব্যালেন্সটা থাকছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, যার ফলে এই পলিসিস্টিক ওভারি, ডায়াবেটিস, হাইপার টেনশন, কোলেস্ট্রল, এই রোগগুলো অনেক বেশি মাত্রায় আসছে। তা এই ক্ষেত্রেও কিন্তু পলিসিস্টিক ওভারির জন্য মেইনলি কিন্তু আমরা এটাকেই দায়ী করব। এছাড়া কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, যাদের ফ্যামিলিতে সুগার বা ডায়াবেটিস রোগটা আছে তাদের ক্ষেত্রে এই রোগটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। আচ্ছা আচ্ছা, বেশ। আমরা এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবো এবং সঙ্গে সঙ্গে এটাও আমরা জিজ্ঞেস করতে চাইবো যে এই যে পলিসিস্টিক ওভারি, এটা হলে কি সেই মহিলার পরবর্তীকালে যদি ধরা না যায় প্রাথমিকভাবে, পরে কি কনসিভ করাবার ক্ষেত্রে তাদের সমস্যা হতে পারে? পলিসিস্টিক ওভারি যাদের আছে তারা মেইনলি দুটো সময় আমাদের কাছে আসে। 1 নম্বর সময়টা যখন হতে পারে বেশিরভাগ পেশেন্ট আসতে যে অনিয়মিত রক্তস্রাব বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন নিয়ে, যে পিরিয়ডটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, ঠিক সময়ে আসছে না, দেরি হচ্ছে, এরকম নিয়ে আসে। আরেকজন তরফের মহিলারা কিন্তু আসছেন যাদের বিয়ের পরে বেবি নিতে চাইছেন কিন্তু আসছে না, সেই সময় তাদের যদি ইনভেস্টিগেশন করে হয়তো আমরা পলিসিস্টিক ওভারি পাচ্ছি। হ্যাঁ, আমি এটা অবশ্যই বলবো যে পলিসিস্টিক ওভারি থাকলে, সকলের নয়, এরকম নয় যে পলিসিস্টিক ওভারি থাকলেই কনসিভ করতে অসুবিধা হবে, কিন্তু সত্যি একটা বেশ ভালো পার্সেন্টেজের মানুষের কিন্তু কনসিভ করতে প্রবলেম হয়, এবং যাদের কনসিভ করতে প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যখন তাদের ওয়ার্কআপ করাচ্ছি, ইনভেস্টিগেশন করাচ্ছি, তখন একটা অনেক ক্ষেত্রেই কিন্তু এই পলিসিস্টিক ওভারিটা আমাদের সামনে একটা মেইন সমস্যা হয়ে দেখা দিচ্ছে। আচ্ছা, বেশ। আমি এটাও জানতে চাইবো যে কী কী সিমটম দেখা যেতে পারে, মানে প্রথমেই আপনাদের এটা মনে হতে পারে যে আমার যে পলিসিস্টিক ওভারি রয়েছে
সেটা আমি বুঝবোটা কেমন করে? আমাকে বোঝার জন্য কি এমন কোনো সিমটম আছে যেটা দেখলে আমি প্রাথমিকভাবে বুঝতে পারবো এবং তারপরে আমি চিকিৎসকদের কাছে যেতে পারবো? হ্যাঁ, পলিসিস্টিক ওভারি হলে মেইনলি যেটা নিয়ে মানুষ বা মেইনলি যেটা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসছে সেটা হচ্ছে ওই ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অকারণে পিরিয়ড আটকে যাওয়া। এটা ছাড়াও কিন্তু আরও কিছু লক্ষণ দেখা যায়, যেমন হঠাৎ করে খুব বেশি হেয়ার লস হওয়া, মুখে হঠাৎ করে অয়েলি স্কিন বা অ্যাকনি, ব্রণর এইসব সমস্যা বেশি হওয়া, অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ, মানে যে জায়গায় সাধারণভাবে ফিমেলদের হেয়ার থাকার কথা না, যেমন আনওয়ান্টেড হেয়ার ঠোঁটের ওপরে কিছু বা জুলপির কাছে এরকম জায়গায় হেয়ার গ্রোথ হলো, বা চেস্টের মাঝখানে, পিঠে, যেখানে একজন ফিমেল বডিতে যেখানে সাধারণভাবে হেয়ার থাকে না সেই হেয়ার গ্রোথ হলে। আরেকটা জিনিস যেটা হয় সেটা খুব বেশি একটা মানে সিগনেচার মার্ক বলবো, সেটা হচ্ছে একটা সেন্ট্রাল ওবেসিটি, বা হচ্ছে যে ঠিক মানে আমরা যেটা নাভির নিচের পোর্শনটা আমরা যেটা ভুঁড়ি বলি, হঠাৎ করে লোয়ার অ্যাবডোমেন একটা ফ্যাট ডিপোজিশন হয়, সেইটা কিন্তু এনাদের ক্ষেত্রে খুব বেশি। এবং একটা টিপিক্যাল একটা গালটা ফুলে গেলে, একটু অ্যাবডোমেনের মধ্যেটা ফুলে গেলে একটা বাবলি বাবলি চেহারা, যে একটা ফোলা ফোলা ভাব শরীরের মধ্যে, হয়তো উনি ফিজিক্যালি খুব স্ট্রং নন, এরকম নন যে উনি হয়তো খুব বেশি ওয়েট ক্যারি করতে পারবেন বা খুব বেশি পরিশ্রম করতে পারবেন, কিন্তু শরীরটা খুব ফোলা, মানে দেখে মনে হচ্ছে সোয়েলিং হয়েছে এরকম টাইপের। একদম একদম। বেশ বেশ, অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে, নিজেদের প্রতি সতর্ক ব্যবস্থা নিতে হবে, এবং যদি কোনো ধরনের এই ধরনের যে সমস্ত সিমটমগুলো এইগুলো যদি আপনাদের চোখে পড়ে, নজরে আসে, ডেফিনেটলি তাহলে যে টিভি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। আপনারা কিন্তু ডক্টর জ্যোতিষ্ক ঘোষকে ডক্টর প্লাসে পাচ্ছেন। যদি আপনাদের মনে হয় যে কনসাল্ট করাবেন ওনাকে দিয়ে, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিয়ে আপনারা নক করবেন, এ বিষয়ে সলিউশন আপনি পেয়ে যাবেন। এদের ক্ষেত্রে আরেকটা আমাদের কি কি মেনে চলতে হবে, মানে লাইফস্টাইল আপনি বললেন, এবং খাওয়া দাওয়ার অভ্যেস একটা মারাত্মক রকমের বিষয়। এই দুটোকে আমরা কিভাবে মেনটেন করব যে যার ফলে আমাদের পলিসিস্টিক ওভারি জাতীয় সমস্যা আগামী দিনে আসবে না, আগামী সময় আসবে না? যখন পেশেন্ট এইরকম সিমটম নিয়ে আমাদের কাছে আছে, তখন আমরা পলিসিস্টিক ওভারি সন্দেহ হলে আমরা প্রথমে কিছু ওয়ার্কআপ করাই। ওয়ার্কআপের মধ্যে 1 নম্বরে পলিসিস্টিক ওভারি ডায়াগনোসিসের গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে আল্ট্রাসাউন্ড করে সিস্টের কিছু নির্দিষ্ট ফিচার্স থাকে বা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। সিস্ট কিন্তু অনেক রকমের হয়, তার ভিতরে শুধুমাত্র কিছুমাত্র নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য থাকলে তখনই আমরা সেগুলোকে পলিসিস্টিক ওভারি বলি। এরপরে আরও কিছু রক্ত পরীক্ষা হয়, পিরিয়ডের কিছু নির্দিষ্ট দিনে কিছু স্পেসিফিক হরমোন টেস্ট করলে এবং হরমোনের রেশিওগুলো দেখলে আমরা বুঝতে পারি যে ওভারি থেকে হরমোন প্রোডাকশানটা ঠিকমতো হচ্ছে কিনা। সিস্ট থাকার জন্য কি হয়, একজন ওভারি মেয়েদের শরীরে যে আমরা ছেলেরা ছেলেদের মতো, মেয়েরা মেয়েদের মতো, এগুলো কেন? এগুলো হচ্ছে হরমোন, মেয়েদের শরীরে মেয়েলি হরমোনগুলো আছে তাই। এখন যদি পলিসিস্টিক ওভারি হওয়ার জন্য কি হয়, ডিম্বাশয় থেকে ঠিকঠাক হরমোনগুলো বের হতে পারে না, এবং সেটার জন্য সমস্যা যেটা হয় যে ওই হরমোন টেস্ট যখন আমরা করি তখন আমরা সেই জিনিসটা ডিটেক্ট করতে পারি যে ওভারি থেকে ঠিকঠাক হরমোন বেরোচ্ছে কি বেরোচ্ছে না, এবং সেটা দেখে তখনটা ট্রিটমেন্ট চালু হয়। এবং ট্রিটমেন্টের দুটো মেন বিভাগ, 1 নম্বরে আমাদের এই মেডিসিন বা ওষুধপত্র দেওয়া এই বিভাগটা কিন্তু পড়ে, যেটা মেন ট্রিটমেন্টের প্রধান উপায় কিন্তু লাইফস্টাইল চেঞ্জের মধ্যে আমি আসবো ডাক্তারবাবু, অবশ্যই আমি শুনবো লাইফস্টাইল চেঞ্জ কি, এবং মেডিসিন যে পার্ট, অর্থাৎ যে অ্যাকচুয়ালি যে টেকনিক্যাল পার্ট, এটা আমি পরে আসছি, কিন্তু যে বিষয়টা আপনি অ্যাডপ্ট করতে পারবেন, আপনি লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারবেন। তবে একটা কথাই, যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম, ডক্টর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতিষ্ক ঘোষ কথা বলছেন খুব সুন্দর আমরা ব্যাখ্যার মধ্যে। আমরা একটু আপনাদেরকে অনুষ্ঠানের মধ্যে দেখিয়ে দিতে চাই আমাদের বিশেষ প্রতিবেদন আকারে ঠিক কী পলিসিস্টিক ওভারি, কেন এই ধরনের রোগ মানুষের হচ্ছে, কী কী সিমটম হতে পারে, অর্থাৎ ডাক্তারবাবু যে কথাগুলো বলছেন তার একটা সিনপসিস, তার একটা জিস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো, অনিয়মিত ঋতুচক্র থেকে গর্ভধারণে ব্যর্থতা, কিংবা অবাঞ্ছিত লোম থেকে আপনার অতিরিক্ত ওজন, বছরের পর বছর ধরে আপনি এই সমস্যাগুলির সম্মুখীন। অভিজ্ঞ গাইনোকোলজিস্টরা বলছেন আপনার সাবধান হওয়ার সময় এসে গেছে, কারণ আপনার অজান্তেই আপনার শরীরে বাসা বেঁধেছে পলিসিস্টিক ওভারি। কি এই পলিসিস্টিক ওভারি? গাইনোকোলজিস্ট এক্সপার্টরা বলছেন মহিলাদের ডিম্বাশয়ে সিস্ট বেড়ে যাওয়াকেই বলা হয় পলিসিস্টিক ওভারি। এবার প্রশ্ন, কেন আমাদের শরীরে এই সমস্যা থাবা বসায়? গাইনোকোলজিস্টদের উত্তর, এর জন্য দায়ী আমাদের জীবনযাপন ও বংশ পরম্পরা, অর্থাৎ মডার্ন লাইফস্টাইল, যেখানে দৈহিক পরিশ্রমকে আপনি বলেছেন গুড বাই। আপনার খাদ্যাভ্যাস নির্ভর হয়ে পড়েছে ফাস্ট ফুডে।
আবার জিনগত কারণেও এই সমস্যা আসতে পারে। সমস্যা নিরাময়ের সমাধান? এক্সপার্টরা বলছেন ঘরে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজে কিছুটা ওয়েট লস করে কিংবা খাওয়া দাওয়া কন্ট্রোল করে কিছুটা সুরাহা মিলতে পারে। তবে পার্মানেন্ট সলিউশনের পথে হাঁটতে হলে আপনার প্রয়োজন সঠিক পরামর্শ ও সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। বেশ, আমরা ফিরে আসলাম। আপনারা দেখছিলেন আমাদের মধ্যে প্রতিবেদন আকারে ডাক্তারবাবু যে কথাগুলো বলছিলেন তার একটা জিস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এবার আবারও ফিরে আসি ডক্টর ঘোষের কাছে। এবার জিজ্ঞেস করব যে লাইফস্টাইল আপনি যেটা বলছেন যেটা হওয়া উচিত, দুটো টেকনিক্যাল পার্ট আপনি বললেন, একটা ওষুধপত্র দেওয়া বা ইত্যাদি ইত্যাদি, আরেকটা হচ্ছে মানুষ যেটা ঘরে বসেই করতে পারেন। হ্যাঁ, কি করবেন? ঘরে বসে করতে পারার মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়েট লস করা। ওয়েট লসের দুটো ভাগ, একটা হচ্ছে ডায়েট এবং এক্সারসাইজ। হ্যাঁ, ডায়েটের মধ্যে যে কোনো ধরনের তেল মশলা দেওয়া খাবার, ফাস্টফুড, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবং শুধু ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে না, ঘরে বসেও আমি ফাস্টফুড অ্যাভয়েড করলাম, ঘরে বসে রেগুলার তেল ঝাল মশলা দেওয়া খাবার খেলাম, তাহলে কিন্তু হবে না। মানে এখানে কিন্তু আমাদের এই বর্ষার সন্ধ্যায় পেঁয়াজি আর তারপরের দিন ইলিশ মাছ ভাপানো এগুলো খাবেন, কিন্তু একটু কন্ট্রোল করে, মানে রোজই যেন তেল মশলা খাওয়া না হয়। অথবা কোনো অনুষ্ঠান হলে অজুহাত দিয়ে সবজি ডুবিয়ে খাসির মাংস খাওয়াটাও সেটাও একদম একদম। এখন আর এছাড়া সেকেন্ড পোর্শনটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। সেইটা এখন এই জিনিসটা কিন্তু এখনকার এই প্যান্ডেমিক সিচুয়েশন আমি বলবো যে খুবই কম্প্রোমাইজড, কেননা যেহেতু জিমনেশিয়ামগুলো বন্ধ, সেটা বৃহত্তর স্বার্থে বন্ধ, কিন্তু সেটার জন্য যেটা হচ্ছে কি, যাদের মানুষের আগে যারা হয়তো ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে ছিলেন তারা দেখছে এখন ঘরে বসে থাকছেন, একটুখানি হয়তো ডিপ্রেশনে ভুগছেন বা নিজেকে মোটিভেট করতে পারছেন না, বা জিমনেশিয়ামের যে অ্যাটমসফিয়ার ছিল সেটা মিস করছেন। যে কোনো কারণেই হোক, আমি অনেক পেশেন্ট এরকম পাচ্ছি যে আগে হয়তো ফিজিক্যাল এক্সারসাইজ করে একটা জায়গায় গেছিলেন, এখন এই 3 মাস কাজের জায়গায় ছুটি বা জিম বন্ধ, এইসব কারণে তাদের অনেক ওয়েট গেইন হচ্ছে, এবং সেটার ক্ষেত্রে হয়তো তখন কিছু রিকভারি করে গেছিলেন, এখন আবার জিনিসটা আবার ফিরে আসছে। কেন কি, পলিসিস্টিক ওভারি মনে রাখতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের যাদের এই জিনিসটা আছে তাদের এইটা সঙ্গে নিয়েই চলতে হবে। যেরকম একজন ক্লাসের একজন দুষ্টু ছাত্রকে যেমন আমরা শাসনে রাখি, তাকে তো আমরা ক্লাস থেকে বের করে দিতে পারি না, সেরকম এই রোগটাকেও কিন্তু আমাদের কন্ট্রোলে রাখতে হবে। যেরকমভাবে একজন ডায়াবেটিসের মানুষ যেমন তার রোগটিকে কন্ট্রোলে রাখেন, যেরকমভাবে এক্সারসাইজ করে ডায়েট কন্ট্রোল করে এখানেও কিন্তু পলিসিস্টিক ওভারিকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে। একটা কিছুদিন ট্রিটমেন্টের পরে একটা আল্ট্রাসাউন্ড করে যদি ওভারিতে সিস্ট নাও দেখা যায়, তবুও যদি আমরা লাইফস্টাইল থেকে বিচ্যুত হই তাহলে কিন্তু ওটা আবার ফিরে আসতে পারে। হ্যাঁ, মানে এটা অনেকটা সেই মেঘে ঢাকা তারার মতো, কখনো হয়তো মেঘের জন্য সূর্যটাকে দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ বাদে আবার সেটা যখনই আকাশ মেঘলা আছে সূর্য দেখা যাচ্ছে না, আবার মেঘ সরে গেলে কিন্তু সূর্য দেখা যাচ্ছে। সেরকম আমি যদি একবার, আপনি বলছেন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একদম, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং যতক্ষণ না এজটা 25-30 এরকম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চালিয়ে যেতে হবে। বেশ, অর্থাৎ এই ধরনের নিত্য নৈমিত্তিক জীবন পথের সঙ্গে চলার ক্ষেত্রে যে জায়গাগুলো আপনি কম্প্রোমাইজ করতে পারেন সেই জায়গাগুলো আপনাকে ডেফিনেটলি কম্প্রোমাইজ করতে হবে। অর্থাৎ খাওয়া দাওয়া এবং লাইফস্টাইল এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মানতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত ডাক্তারের কথা মতো বয়সটা আপনার 25-এর উপরে চলে যাচ্ছে, এই নিয়মগুলোকে না মানলে কিন্তু পলিসিস্টিক ওভারি থেকে আপনি যদি নিষ্কৃতি পেয়ে থাকেন, আবারও ফার্দার কিন্তু এটার কামব্যাক করার একটা সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, এর ফলে এর ম্যানেজমেন্টের জন্য আমরা আর কি কি করতে পারবো, মানে এটাই কি প্রসিজিওর? হ্যাঁ, এটা একটা প্রসিজিওর। এছাড়া আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট। ড্রাগ ট্রিটমেন্টে আমরা পলিসিস্টিক ওভারি কতটা বেশি, ওভারি ভলিউমটা কত বড়, কতগুলো সিস্ট আছে, ওভারি সিস্ট থাকার জন্য হরমোন প্রোফাইলে কতটা অসুবিধা হচ্ছে, ফিমেল হরমোন বা মেলি হরমোনগুলো ক্ষরণটা কতটা ব্যাহত হচ্ছে, ওভারি ফাংশনটা, মানে সহজ কথায় ওভারিটা যে নর্মাল যে কর্মদক্ষতা সেটা কতটা সিস্ট থাকার জন্য তার কত পার্সেন্ট ক্ষয় হয়েছে, সেই জিনিসটা বিচার করে আমরা সেই অনুযায়ী ওষুধ দিই। কিছু ওষুধ আছে যেগুলো পিরিয়ডকে রেগুলার করতে হেল্প করে, কিছু ওষুধ আছে যেটা এই যে প্রসেসটা, এই যে একটা কন্টিনিউয়াস প্রসেস, যে ওভারি থেকে হরমোন কম ক্ষরণ হওয়া, তার ফলে ফিচার্স, মেলি ফিচার্সগুলো কমে যাওয়া, ছেলেদের মতো কিছু ফিচার্স দেখা যাওয়া, এই গোটা প্রসেসটাকে রিভার্স করতে কিছু ওষুধ লাগে। সেটা পেশেন্টের সিমটম অনুযায়ী, তার ইউএসজি ফিচার্স অনুযায়ী, তার ব্লাড হরমোনের লেভেল অনুযায়ী আমরা ডিসিশন নিই, এবং সেই অনুযায়ী আপনার ডাক্তারবাবু নিশ্চয়ই আপনাকে উপযুক্ত চয়েস মতো মেডিসিনটি আপনার জন্য সিলেক্ট করবে। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি মেয়েদের
পিরিয়ডসের ক্ষেত্রে ইরেগুলারিটিস থাকে, এটা কি পলিসিস্টিক ওভারির জন্য মানে হওয়ার সম্ভাবনাটা হ্যাঁ, থেকে যায়? পিরিয়ডসে ইরেগুলার পিরিয়ডসের কিন্তু যাদের বিশেষ করে যাদের ক্ষেত্রে পিরিয়ডটা পিছিয়ে যাচ্ছে এরকম ক্ষেত্রে কিন্তু পলিসিস্টিক ওভারি হওয়ার চান্স খুব বেশি। এবং আজকালকার দিনে আমরা দেখেছি ইভেন যারা এই অ্যাসিমটোমেটিক, এখনকার দিনে এই করোনার জন্য অ্যাসিমটোমেটিক কথাটা খুব পপুলার। নামটা খুব হ্যাঁ, popular। তা ওই যারা এমনি মানে আমরা যদি এরকম ভাবি যে একজন স্কুলের একটা ক্লাস 11-এর আমরা যদি 100 জন ছাত্রীকে আল্ট্রাসাউন্ড করি তার মধ্যে কিন্তু আমরা 20 থেকে 25 জনের কিন্তু পলিসিস্টিক ওভারি পাবো। ও আচ্ছা আচ্ছা। এইবারে হয়তো তাদের মধ্যে 5 জনের হয়তো পিরিয়ড পিছিয়ে যাচ্ছে, তারা ডাক্তারের কাছে আসছেন, সেই জন্য আল্ট্রাসাউন্ড করে তাদের হয়তো রোগটা ডিটেক্ট করছে, বাকি অনেকের হয়তো রোগটা আনডিটেক্টেড থেকে যাচ্ছে, এরকমও হতে পারে। আচ্ছা আচ্ছা, বেশ। মানে এর ক্ষেত্রে সবসময় যে প্রভাবিত হবে বা তার সিমটমগুলো অ্যারাইজ না, করবে সবসময় এরকমটা সিমটমগুলো কিন্তু অ্যারাইজ কোনো করে হোক না। নেই আর কি। আর ইরেগুলার মেনস্ট্রুয়েশন আরও অনেক কারণ আছে, হরমোনাল কিছু সমস্যা তো হতে পারে, কিন্তু আমি বলবো আজকালকার দিনের প্র্যাকটিসে আমাদের এখানকার এই শহরে প্র্যাকটিসে কিন্তু ইরেগুলার মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারির রোলটা অনেকটাই বেশি। মানে আমরা যদি 10 জন ইরেগুলার মেনস্ট্রুয়েশনের পেশেন্ট পাই তার মধ্যে কিন্তু 4 থেকে 5 জন পলিসিস্টিক ওভারি নিয়েই আসেন। বেশ, মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে আমি ডাক্তার আরেকটা প্রশ্ন করব। পিরিয়ডসের এই প্রবলেমটা কিছু মানুষ আমাদেরকে এর আগের অনুষ্ঠানে ফোনও করেছিলেন, হঠাৎ করেই দেখা যাচ্ছে ইরেগুলার হচ্ছে, এটা পিছিয়ে যাওয়ার চাইতে এগিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে যে ধরনের পেইন ফিলিং যেটা হয় বা যে ধরনের একটা ইরিটেশন হয়ে থাকে বলে তারা বলে থাকেন সেই ব্যাপারগুলো কিছু হচ্ছে না, কিন্তু এই পিরিয়ডসের ঘটনাগুলো ঘটছে, এটা কি কোনো শারীরিক? এটা অবশ্য এটার জন্য শুধু পলিসিস্টিক ওভারি দায়ী নয়, এটার জন্য অবশ্য অন্য কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে, বা থাইরয়েড বা প্রোল্যাক্টিন হরমোনের সমস্যা হলে এরকম হতে পারে। সেগুলো আপনি চিকিৎসকের পরামর্শ নিলে উনি আপনার জন্য যে পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন দরকার সেগুলো নিশ্চয়ই আপনাকে সাজেস্ট করবেন, এবং সেই অনুযায়ী হয়তো আপনার সঠিক রোগটি নির্ণয় হবে। বেশ, তার মানে আপনি বলছেন যে ওবেসিটিকে কন্ট্রোল করা খুব দরকার। বিশেষত আমরা বহু সময় দেখেছি যে যখন ফিজিশিয়ানরা প্রেসক্রিপশনে আপনাকে লিখে দেন যে আপনি কনসিভ করতে পারছেন না, দীর্ঘদিন ধরে একটা প্রসিজিয়ার চলছে, একটা কন্টিনিউয়াস আপনি চেষ্টা করে আসছেন কিন্তু সম্ভব হচ্ছে না, ওবেসিটি একটা বড় কারণ, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা দরকার। আমি ডাক্তারবাবু থেকে একটু ইনস্ট্রাকশন বা সাজেশন আপনাদের জন্য চাইবো যে ওবেসিটির কিন্তু একটা ট্রিটমেন্ট ডক্টর প্লাসে আছে, যথেষ্ট ভালোভাবেই আছে। সেক্ষেত্রে আপনারা, আমি দেখেছি অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশনে সাজেশন দেওয়া থাকে যে ওজন কমানোর জন্য, না হলে কিন্তু কনসিভ করাটা সম্ভব নয়। যারা কনসিভ করতে চাইছেন এই সময় তাদের ক্ষেত্রে ওবেসিটি কতটা অন্তরায় হতে পারে বা কিভাবে তারা কমাবেন, এটাও হয়তো বা লাইফস্টাইলের সঙ্গে যুক্ত থাকবে এই সম্পর্ক। একদমই, এই যারা কনসিভ করতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই পলিসিস্টিক ওভারির মতোই ওবেসিটিটাও কিন্তু একটু বড় সমস্যা। মানে আমরা দেখেছি যদি 10% পর্যন্ত ওজন কমানো যায় তাহলে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা 30 থেকে 50% বাড়ে। তো সেই জন্য ওজন কমানোর রোলটা কিন্তু খুবই বেশি। যারা ওভারওয়েটে আছেন তারা এর জন্য দরকার হলে ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন, এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নিতে পারেন, নিউট্রিশনিস্টের পরামর্শ নিতে পারেন, ডায়েট চার্ট ফলো করতে পারেন রেগুলার। আপনি আমাদের কিছু ওবেসিটি প্যাকেজ আছে, সেগুলোতে গেলে আপনি কী করে ওয়েট লস আরও ভালোভাবে করা যায় সেগুলো আমরা তো আপনাদের গাইড করে দিতে পারি। এগুলো ফলো মেনটেন করে চললে কিন্তু ওজন কমাতে পারলে কিন্তু দেখেছি তার হয়তো কোনো ড্রাগ ট্রিটমেন্ট লাগলোই না, ওজন কমানোর পরে বা আগের ওষুধেই বাচ্চা চলে এলো, এরকম কিন্তু আমরা অনেক পাই। এটা হয়তো একটু পেইনফুল পস্টিওর, একটু স্লো পস্টিওর, যে একদিনে তো কমবে না, একটু 2-3 মাস ওয়েট করতে হবে, কিন্তু একবার কমাতে পারলে তখন নিজেরও শরীরটা ভালো লাগে, আর নিজেকেও ফিট মনে হয়, কাজকর্মতেও আমার উৎসাহ বেশি থাকে, এবং এক্সারসাইজ করলে কিন্তু আমাদের এন্ডরফিন বলে একটা হরমোন বেরোয় যার ফলে আমাদের কিন্তু ডিপ্রেশন কাটে। এটাও এক্সারসাইজের একটা বড় উপায়। সেই জন্য ওবেসিটি কমানোটা কিন্তু খুবই দরকার, সেটা পলিসিস্টিক ওভারির জন্যই হোক বা যারা এই ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্যই হোক। একদমই। তবে যে সমস্ত প্রপার ইনস্ট্রাকশনগুলো ফলো করবার কথা বলা হচ্ছে সেগুলো শুধুমাত্র আমাদের অনুষ্ঠান দেখে নয়, তার জন্য যদি কোনো রকমের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় ডক্টর প্লাসে আপনি যোগাযোগ করতে পারেন, আসতে পারেন, কথা বলতে পারেন, কনসালটেন্সি রয়েছে। এবং লকডাউনের জন্য কি হচ্ছে, যে সমস্ত জায়গায় ডক্টর প্লাসের উইংসগুলো রয়েছে সেখানে হয়তো ডক্টর প্লাস যেতে পারছে না এই মুহূর্তে, কিন্তু আপনি আপনার নাম এনরোল করিয়ে কলকাতায় বিরাটিতে এয়ারপোর্টের কাছে যে ডক্টর প্লাস আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, ওনারা আপনাকে অবশ্যই গাইড করে দেবেন এই বিষয়ে। এবার আসছে এই সিচুয়েশনটাকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না, যদিও বা ডাক্তারবাবু লাস্ট অনুষ্ঠানে অনেক করোনা সংক্রান্ত কথা বলেছেন। বেশ, আমরা জানি যে বহু মানুষ যারা, আমি রিসেন্ট পাস্টে একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে যেহেতু সবাই ঘরবন্দি হয়ে রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু একটা বড় পার্সেন্টেজের উমেনরা তারা কনসিভ করেছেন। ইভেন তারা অনেকেই কিন্তু একটু ভয় রয়েছেন, শঙ্কায় রয়েছেন। এই শঙ্কাটা কি? শঙ্কা হচ্ছে ডিউ টু প্যান্ডেমিক সিচুয়েশন। এই কারণের জন্য আমি একটু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবো যে এই সময় কি আলাদা কোনো সতর্কতা, আলাদা কোনো মেজার্স,
আলাদা কোনো এটিকেট ফলো করা, বিশেষভাবে চলার কোনো পদ্ধতিকে নেওয়া উচিত এই সময়? হ্যাঁ, এই সময় যারা গর্ভবতী আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে বাকি আর 5 জন যে সতর্কতাগুলো মেনটেন করে চলছেন, যেরকম বারবার হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, সেগুলো তো তাদের ক্ষেত্রে করতে হবেই। এবং তার সাথে সাথে আরও ভালোভাবে হচ্ছে আরও তাদের আমি বলবো যে আপনাদের আরও দ্বিগুণ সতর্ক থাকতে হবে। কোনো বিশেষ দরকার ছাড়া একদমই বাড়ির বাইরে বেরোবেন না। ইভেন বাড়ির যে মানুষটি বাইরে বেরোচ্ছেন তার কাছ থেকেও একটু দূরত্ব বজায় রেখে চলুন, এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে। এবং নিজের ইমিউনিটি বুস্টার হিসাবে আপনি চিকিৎসকের পরামর্শ মতো কিছু ওষুধও নিতে পারেন, যেটা আপনার বেবিরও কোনো ক্ষতি হবে না, অথচ আপনার ইমিউনিটি বুস্টার হিসেবেও সেটা কাজ করবে। বেশ, আমরা যেহেতু গাইনোলজিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করছি, আমি একটু জেনারেল সাজেশন কিছু যদি থাকে মহিলাদের জন্য, কারণ যেহেতু আমাদের এখনও প্রায় মিনিট 7 সময় রয়েছে, তো আমি একটু ডাক্তারবাবুকে বলবো যে কী কী জিনিস মেনটেন করা উচিত। কারণ আমরা দেখেছি গ্রামগঞ্জে, যেহেতু বহু গ্রামগঞ্জের মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন, বিশেষত গ্রামগঞ্জের দিকে মানুষের অ্যাওয়ারনেসের অভাব থাকবার জন্য মহিলাদের একাধিক সমস্যা হয়, নানান রকমের সমস্যা, হয়তো যেগুলো হয়তো ডক্টর ঘোষকে ফেস করতে হয়েছে বা আগামী দিনে ওনার প্রফেশনাল লাইফে হয়তো ফেস করতে হবে। এই ধরনেরগুলো কী কী, যেখানে মানুষকে কিছু মেসেজ দেওয়া যেতে পারে তাদের সতর্ক থাকবার জন্য? গ্রামের ক্ষেত্রে আমি যেটা দেখেছি বিশেষ করে, এখনও এটা হয়তো আমাদের পক্ষে এখন আগের থেকে সিচুয়েশন অনেক ভালো হয়েছে, তবুও আমি দেখেছি যে মহিলারাও কিন্তু অনেক বেশি ম্যালনিউট্রিশনে ভোগেন, তাদের মধ্যে অ্যানিমিক হওয়ার টেন্ডেন্সি খুব বেশি। এবং সেক্ষেত্রে আমি বলবো যে তাদের খুব দামি খাবার দাবার খাওয়ার দরকার নেই, কিন্তু ঘরোয়া খাবার দাবারে যেখানে একটু পুষ্টিকর খাবার খাইলেন, বা হচ্ছে আরেকটা জিনিস আমি খুব দেখেছি যে তারা এখনও কিন্তু এই আজকালকের দিনে দাঁড়িয়েও তাদের মধ্যে কিন্তু হাইজিন সম্পর্কে বোধটা অনেক কম। তারা টয়লেট যেখানে ইউজ করছেন সেটা প্রপারলি ক্লিন নয়, সেজন্য তারা অনেক সময় অনেক বেশি করে ইউরিনারি ইনফেকশন বা ইউটিআই সমস্যায় ভোগেন। এছাড়া তারা এই ঋতুস্রাব বা পিরিয়ডের সময় এখনও প্যাড ইউজ করে না, হয়তো বহুবার ব্যবহার করা কোনো কাপড়ের টুকরো ইউজ করছে, যার ফলে তাদের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হওয়া, হোয়াইট ডিসচার্জ জাতীয় সমস্যা, বা সেখান থেকে আরেকটু বেশি ইনফেকশন হয়ে অনেক দিন ধরে পেটে ব্যথা বা পিআইডি যাকে বলে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেইগুলোও কিন্তু অনেকটা বেশি। এছাড়া তাদের কন্ট্রাসেপশন সম্পর্কে ধারণাটা একটু পুরনো, তারা কোনো ওষুধ, যেহেতু তারা আনওয়ান্টেড প্রেগনেন্সি চলে আসা হঠাৎ করে, তার সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা বা সেটাকে কোনো নন কোয়ালিফাইড বা জায়গায় গিয়ে সেটাকে অ্যাবর্শন করা, এই জিনিসগুলো অনেক বেশি, এবং সেগুলোর যে এই জিনিসগুলোর বিপদ সম্পর্কে আমার মনে হয় তাদের আরও অনেক বেশি সচেতন করা উচিত। বা কন্ট্রাসেপশনের মধ্যে আমি যেমন বলবো যে এই কপারটি নিয়ে আমাদের গভর্নমেন্টে খুব ভালো প্রজেক্ট একটা কপারটি ইনসারশন, সেটা নিয়ে কিন্তু গ্রামের মানুষের মধ্যে খুবই ভুল ধারণা আছে। অনেকেই আমাকে ইভেন এসে বলেন বা ফোন করেও জিজ্ঞাসা করেন যে ডেলিভারির সময় হসপিটাল থেকে ওটা পরিয়ে দেওয়া হয়েছে, ওটা রাখা কি শরীরের পক্ষে ক্ষতিকর কি না। কেউ এরকমও জিজ্ঞাসা করেন যে ওটা কি ইউট্রাস ফুটো হয়ে বেরিয়ে যেতে পারে কি না, আমার পেটের ভেতর ঢুকে যেতে পারে কি না। ইভেন এরকমও প্রশ্ন পেয়েছি যে ওটা মাথায় চলে যাবে কি না, হার্টে ঢুকে যাবে কি না। কিন্তু আমি তাদের বলবো যে এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। যদি এরকম কিছু থাকতো, গভর্নমেন্ট থেকে তো আপনাকে ক্ষতি করার জন্য কিছু দেওয়া হয়নি। তা এইটা নিয়েও আমার মনে হয় আরও অ্যাওয়ারনেস দরকার, যে একজন ফিমেল পার্সনও যে সমানভাবে গুরুত্বপূর্ণ পরিবারের জন্য, তার স্বাস্থ্যটাও যে পরিবারের শিশুটি বা বয়স্ক মানুষটার মতোই দরকার। এই অ্যাওয়ারনেসটা দরকার, এবং তাদেরও হাইজিন বোধটা অনেক বেশি দরকার। বেশ, আমরা একটু এই বিষয়ে কথা বলবো, এবং আবারও বলছি যে যে বিষয়ে সতর্ক থাকা উচিত, যে বিষয়ে সতর্ক আমাদের রাখা উচিত, সেই বিষয়গুলোকে আমাকে পারস্পরিক অবস্থানের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিতে হবে। বিশেষত গ্রামের দিকে এই ধরনের সমস্যাগুলো থাকে। মনে হয় আমাদের অনুষ্ঠান থেকে যদি আপনার কোনো সাজেশন, কোনো গাইডলাইনের প্রয়োজন হয়, ডক্টর প্লাস ডেফিনেটলি আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে হেল্প করতে প্রস্তুত রয়েছে। তো সেই কারণের জন্যই বলছি, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের যে কোনো কোয়ারিজ, অর্থাৎ প্রেগনেন্সি বিষয়ে বা গায়নোকোলজি বিষয়ে যে কোনো রকম কোয়ারিজ বা সমস্যা যদি থাকে, আপনারা ফোন করতে পারেন, এবং ফোন করলে তার একটা প্রপার সলিউশন ডক্টর ঘোষ রয়েছেন ডক্টর প্লাস, এবং সেই অনুযায়ী তিনি অবশ্যই আপনাদের পাশে দাঁড়িয়ে সমস্যা সমাধানের একটা চেষ্টা আমরা বার করতেই পারি। আচ্ছা, আর কি আমরা বিষয় আর আজকে আলোচনা করতে পারি এই সময়?
না, আরেকটা জিনিস আমি বলতে পারি যে কেউ ধরুন ভাবলো যে আমি যদি পলিসিস্টিক ওভারিটাকে আনট্রিটেড রাখি, যে আমি যদি ওটাকে থেকে আর কিছু ট্রিটমেন্ট নাই করাই। আচ্ছা, হ্যাঁ, বেশ। অনেকে এরকম হয় কি, অনেকে বলে যে ডাক্তার ওটা তো শুনেছি সারে না, তাহলে আমি ওটার জন্য আর কিছু ফার্দার কিছু করব না, ওটা যেরকম আছে থাক, ওটার জন্য আমি আর ফার্দার কিছু করব না, বা হয়তো কিছু অপ্রচলিত কোনো জিনিস করছেন। তা সেটা ক্ষেত্রে আমি বলবো যে ওটা যদি অনেকের ক্ষেত্রে হয়তো পিরিয়ডটা রেগুলার হয়েও গেল, কিন্তু ওটার ক্ষেত্রে যদি আপনি আনট্রিটেড অবস্থায় রেখে দিন বা লাইফস্টাইল চেঞ্জ না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে শুধু আমাদের মেইনলি সমস্যা নয়, আরও কিছু সমস্যাও হতে পারে। যেমন যাদের মধ্যে পলিসিস্টিক ওভারি থাকে তাদের মধ্যে এই বেবি না আসার সমস্যা বা ইনফার্টিলিটি এটা অনেক বেশি হয়। এছাড়া হচ্ছে তারা অনেক বেশি দেখা গেছে যে অনেক বেশি ডায়াবেটিসে ভোগেন, তাদের ভেতরে ফিউচারে কোলেস্ট্রল বাড়ার সম্ভাবনা অনেক বেশি, এবং সেখান থেকে হৃদরোগ ঘটিত সমস্যা এগুলো অনেক বেশি হয়। সেই জন্য যদি আমরা রুট কজটাকে ঠিক করতে পারি, খুব কম বয়স থেকেই লাইফস্টাইল চেঞ্জ করতে পারি, ডায়েট এক্সারসাইজের মাধ্যমে নিজেদের লাইফস্টাইলটাকে, আমি এটা কম্প্রোমাইজ বলবো না, আমি বলবো যে এটা একটা বেটার লাইফস্টাইল যদি অ্যাডপ্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফিউচারে যেই রোগগুলো হতে পারে সেগুলো থেকেও আমি অনেকটা সুরক্ষিত থাকবো। একদমই। আপনাদেরকে আবারও বলে রাখি যে এই সমস্ত নিয়মকানুনগুলো মানতে হবে, আর লাইফস্টাইল মেনটেন করার বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের হাতে। হ্যাঁ, অবশ্যই ঠিক যে করোনা পরিস্থিতিতে আপনাকে সেভাবে বুঝে চলতে হবে, যেহেতু কিনা বাইরে এক্সারসাইজ করা বা একসঙ্গে ফিজিক্যাল গ্যাদারিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা রয়েছে। তো কাজেই সেই জায়গাগুলোকে মেনেই আপনাকে, যদি আপনি ঘরোয়া কোনো পদ্ধতিতে এক্সারসাইজ করা যেতে পারে, তাহলে হয়তো সেটা বেটার হতে পারে। আমি একটু ডাক্তারবাবু থেকে এই সম্পর্কেও জেনে নিতে চাই যে ঘরে থেকে কি এই জাতীয় এক্সারসাইজ বা দৈহিক কসরতের কাজগুলো করা যেতে পারে? একদমই করা যেতে পারে। এরকম কিন্তু নয় যে এক্সারসাইজ মানে আমাকে কোনো একটা জিমে গিয়ে কোনো একদম ট্রেনারের আন্ডারই থাকতে হবে। এটা আমাকে শুধু ক্যালোরি বার্ন করতে হবে। সেটার জন্য ইভেন এখন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে বা বিভিন্ন জায়গায় প্রচুর ফ্রি হ্যান্ড এক্সারসাইজের অ্যাপ আছে, সেগুলো আমি ইউজ করতে পারি। এছাড়া অনেক বইও পাওয়া যায়। বা কেউ যদি এটুকু নাও করেন, কেউ যদি ঘরের ছাদে বা অন্য কোনো ফাঁকা জায়গায় মাঠে যদি হাঁটতে পারেন, আধ ঘন্টা দিনে হাঁটতে পারলে তাতেও হবে। যদি সিঁড়ি থাকে তাহলে সিঁড়িটা অনেকবার করে ওঠানামা করলে তাতেও হবে। বা ইভেন যেটা একদম সিম্পল ফিজিক্যাল, যেগুলো সিম্পল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি কেউ সেগুলোও করেন তবুও হবে। যে কোনোভাবে ক্যালোরি বার্ন করাটাই উদ্দেশ্য। অনেকে এসে বলেন ডাক্তারবাবু আমি পড়াশোনা এত বিজি বা চাকরির জন্য আমার সময় নেই, তা এটা আমি তাকে বলি যে আপনি আধ ঘন্টা আগে উঠুন। আধ ঘন্টা যে সময়, যদি আজকে এখন সকালে যদি 6:30 ওঠেন তাদেরকে 6টায় উঠুন, আধ ঘন্টা সময় বার করুন, সেই সময়টা এক্সারসাইজ করুন। বেশি কিছু দরকার নেই, আধ ঘন্টা এক্সারসাইজ কাফি। এই আধ ঘন্টা এক্সারসাইজ করলেই যথেষ্ট। মানে আপনি বলছেন যদি রেগুলার কোর্স এটা করা যায় তাহলে আধ ঘন্টা হলেই যথেষ্ট? একদম। শুধুমাত্র মোটিভেশন ধরে রাখার একটা সমস্যা হয়। অনেকেই বলে যে ওই 10 দিন করেছিলাম তারপর আর হয়নি। হ্যাঁ, কিন্তু সেটার ক্ষেত্রে আমি বলবো যে সেটাকে আপনাকে ফিউচার গোল সেট করতে হবে। নিজের মোটিভেশন নিজেকেই করতে হবে যে আমাকে সুস্থ থাকতে গেলে এটা করতে হবে। এবং আমি দেখবেন যখন ওয়েট লস হতে শুরু করবে, যখন শরীরটা হালকা লাগতে শুরু করবে, তখন নিজেরই অনেক ভালো লাগবে। একদমই। মানে আপনি একটা কথা খুব ইম্পর্টেন্ট মাঝখানে বললেন যে ডিপ্রেশন কেন্দ্রিক সমস্যা, এবং আপনারা জানেন যে আমরা কন্টিনিউ নিউজের সঙ্গে যুক্ত থেকে নানান খবর আপনাদেরকে দেখাই, সেখানে ডিউ টু ডিপ্রেশন মেন্টালি হ্যাজার্ড হয়েছে এরকম প্রচুর খবর কিন্তু আমাদের সামনে উঠে আসে। এমনকি মানুষ জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায়, সেখানে মানুষ মনে করেন যে এই জীবন না থাকলেই ভালো হতো। মানে তো কাজে এই ধরনের মানসিক অবসাদ যদি আপনাকে গ্রাস করে বসে, তাহলে কিন্তু আপনার শুধুমাত্র প্রেগনেন্সির ক্ষেত্রে সমস্যা নয়, নানাবিধ সমস্যা আপনাকে গ্রাস করতে পারে। এবং এই যে করোনা প্যান্ডেমিকের যে ভীতি মানুষের মধ্যে কাজ করছে, সেই ভীতি থেকে যদি মানুষ বেরিয়ে না আসতে পারেন, তাহলে কিন্তু রোগের সঙ্গে লড়াই করার মানসিক যে দক্ষতা, মানসিক যে ক্ষমতা, মানসিক যে শক্তি, সেটা কিন্তু অনেকাংশে খর্ব হয়ে যাবে। তার ফলে আপনার রিকভারি স্কোপ, চান্স, অপরচুনিটি, আপনি যাই বলুন, সেটা কিন্তু কমবে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে এত সুন্দর আমাদেরকে বোঝানোর জন্য। তবে একটা কথা বলি যে ডাক্তারবাবু রয়েছেন, ওনার ট্রিটমেন্ট রয়েছে, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের গাইনি প্রবলেমের সলিউশন কিন্তু ডক্টর প্লাসে হচ্ছে। সেই কারণের জন্য আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাম এনরোল্ড করে ডক্টর প্লাসে এসে ডাক্তারবাবুকে দেখাতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার ডাক্তারবাবুকে। নমস্কার।